প্রথম আর ডিরেক্টলি ম্যাথ লিখছিলাম। এখন আমরা আসলে বইয়ের ফিল্ডটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ম্যাথেই যাবো। বাইনোমিয়াল কি? বাইনোমিয়াল কি হচ্ছে একদম ডায়াগ্রাম যেটা মূলত দেখায় হচ্ছে different possible paths that might be followed by the stock price over the life of the option. মানে অপশনটা তার লাইফে কোন পাথ দিয়ে যাইতে পারে। এখন হচ্ছে একটা ওয়ান স্টেপ বাইনোমিয়াল ট্রি দেখি যেটা আর এটার মাধ্যমে একটা নো আরবিট্রেজ একটা সিচুয়েশন দেখাবো। জাস্ট প্রাইসটা ছিল 20 টাকা, এটা এক্সারসাইজ প্রাইস হচ্ছে 21 টাকা, আর টাইম হচ্ছে 3 মাস। তো 3 মাস পর শেয়ারটা প্রাইস 22 টাকা হইতে পারে বা 18 টাকা হইতে পারে। তো শেয়ারটার প্রাইস যদি 22 টাকা হয়, আমি এক্সারসাইজ করবো 20 টাকা, সরি 21 টাকায়। তাহলে আমার এখানে কল অপশনের যে প্রফিটটা বা প্রাইসটা হচ্ছে 1 টাকা। আর যদি 18 টাকা হয়, আমি যদি শেয়ারটা কিনতে চাই, কিনতে হবে 21 টাকায়। তাইলে আমার এখানে ওই কল অপশনটা এক্সারসাইজ করে 21 টাকা শেয়ারটা কেনার কোনো মানে হয় না। সো কল অপশনের প্রাইস হচ্ছে 0। এখানে এখন আমরা এমন একটা পোর্টফোলিও গঠন করবো যেটার মধ্যে কোনো কি নেই, আনসার্টেনিটি নেই। আনসার্টেনিটি নাই অ্যাবাউট দ্য ভ্যালু অফ দ্য পোর্টফোলিও এট দ্য এন্ড অফ 3 মান্থ। আর যেহেতু আমরা জানি যে কি নো রিস্ক, তার মানে রিটার্ন ইকুয়াল টু দ্য রিস্ক ফ্রি রেট। তার মানে এখানে পোর্টফোলিওতে সাপোজ এখানে পোর্টফোলিওতে আছে একটা স্টক, একটা অপশন দ্বারা তৈরি করবো, পোর্টফোলিও গঠন করবো। সাপোজ এই পোর্টফোলিও লং পজিশন ইন ডেল্টা শেয়ার, মানে হচ্ছে একটা অ্যামাউন্ট অফ শেয়ার, যেটা পরিমাণ শেয়ার নিলে ডেল্টা শেয়ার অফ দ্য স্টক এন্ড এ শর্ট পজিশন ইন ওয়ান কল অপশন, মানে হচ্ছে একটা কল অপশন বিক্রি করব, তার বিনিময়ে এই ডেল্টা শেয়ার কতটা শেয়ার নিলে আমার কি হবে, নো রিস্ক পোর্টফোলিও গঠন হবে। এই ডেল্টা শেয়ারের ভ্যালুটা আসলে এখানে বের হবে। এখানে আমাকে ডেল্টা এর ভ্যালু বের করতে হবে, যার ফলে রিস্ক লেস পোর্টফোলিও গঠিত হবে। এখানে ডেল্টা বলতে বোঝাচ্ছে শেয়ারের পরিমাণ। এই যে আমার শেয়ারের প্রাইস হইতে পারে 22 টাকা অথবা 18 টাকা। যদি শেয়ারের প্রাইস 22 টাকা হয়, তাহলে ডেল্টা শেয়ারের ভ্যালু হবে 22 ইন্টু শেয়ারের পরিমাণ। আর আমরা যেহেতু যখন শেয়ারের প্রাইস 22 টাকা হবে, আমাকে কল অপশন দিতে হবে, কল অপশনের জন্য খরচ করতে হবে 1 টাকা। তাহলে আমার ওই পোর্টফোলিওর ভ্যালু হচ্ছে 22 ডেল্টা -1। আর যদি আমার কি হয়, পোর্টফোলিও আর যদি শেয়ারের ভ্যালু 18 টাকা হয়, তাহলে আমার ওই পোর্টফোলিওর ভ্যালু হয় 18 ইন্টু ডেল্টা, আর মাত্র অপশনের ভ্যালু হচ্ছে 0, তাহলে -0। তার মানে আমার এই 22 ডেল্টা-1 ইকুয়ালস টু 18 ডেল্টা হচ্ছে, এই দুইটাই ইকুয়ালস হচ্ছে। তাহলে আমি ডেল্টা ভ্যালু বের করলে ডেল্টা বের হচ্ছে কত, 0.25। তার মানে আমি 0.25 শেয়ার কিনে একটা কল অপশন শর্ট করতে হবে টু মেক এ রিস্কলেস। তাহলে ডেল্টা শেয়ার কিনে বিনিময়ে কি, অথবা এটাকে এভাবে বলা যায়, একটা শেয়ার শর্ট করার বিনিময়ে ডেল্টা শেয়ার কিনতে হবে, 0.25 শেয়ার কিনতে হবে। এই যে এটা কিভাবে ধরি, আমার শেয়ারের প্রাইস হচ্ছে 22 টাকা, তাহলে শেয়ার কিনছে 0.25, 22 ইন্টু 0.25, আর এখানে পোর্টফোলিও অপশন বাবদ দিছি 1 টাকা, তাহলে আমার এখানে হচ্ছে কত, রিস্ক প্লেস পোর্টফোলিও ভ্যালু হচ্ছে 4.5। সেম ভাবে এখানে 18 হলে 18 ইন্টু 0.25, সেম 4.25 হচ্ছে কি আমার পোর্টফোলিও ভ্যালু। এখন আমার রিস্ক ফ্রি রেট জানি হচ্ছে 12 টাকা। এখন এই পোর্টফোলিও ভ্যালুটা তো আসলে হচ্ছে গিয়ে কত, 3 মাস পর। আমি যদি এটাকে 12% রেটে প্রেজেন্ট ভ্যালু করে ফেলি, তাহলে পোর্টফোলিওটার আজকের দিনে ভ্যালু হচ্ছে 4.367। তার মানে আমি এভাবে লিখতে পারি, আমার 20 ইন্টু 0.5 মাইনাস অ্যাপ, মানে হচ্ছে অ্যাপ মানে হচ্ছে কি ওই ইয়ার কল অপশনের প্রাইস। তার মানে 20 টাকা শেয়ারটা আজকে দিনের হিসাব করতেছে, আজকে দিনে শেয়ারটার প্রাইস 20 টাকা ইন্টু 0.25 মাইনাস অ্যাপ। 20 কে যখন 0.25 দিয়ে গুণ করবো, তখন ভ্যালু হবে 5, আর মাইনাস অ্যাপ বসাই দিই। তাহলে আমি এটাকে অন্যভাবে লিখতে পারতাম, এটা যেহেতু ওই কি আমার পোর্টফোলিওর আজকে দিনের ভ্যালু, আজকে দিনের ভ্যালু কত, 5 মাইনাস অ্যাপ, আর এটা সমান সমান আমরা বের করছি হচ্ছে 4.367। আর সুতরাং আমরা যদি এখানে এফ এর ভ্যালুটা বের করে ফেলি, তাহলে এখানে এফ এর ভ্যালুটা বের হচ্ছে 0.633, যেটা হচ্ছে কি আমার অপশনটার প্রাইস। তার মানে বোঝাচ্ছে যে ইফ দ্য ভ্যালু অফ দ্য অপশন যদি হয় লেস দেন 0.633, তাহলে শর্টিং দ্য পোর্টফোলিও উড প্রোভাইড এ ওয়ে অফ বোরোইং মানি এট লেস দেন আর, মানে হচ্ছে যখন আমার এই কল অপশনটার যদি প্রাইস হয় 0.633 থেকে কম, তাহলে আমি কি করবো, পোর্টফোলিওটাকে শর্ট করে কি করবো, ওই টাকাটায় মানে ওই টাকাটা আমি ইনভেস্ট করতে পারবো
ইনভেস্ট করে আমার রিটার্নটা হবে গিয়ে হচ্ছে গিয়ে এখানে যত হচ্ছে তার থেকে বেশি, বা এখানে বলতেছে এর থেকে কম হলে মোট কথা আরবিট্রেজার বাই সেল করতে পারবে। আচ্ছা, এই জেনারেলাইজেশন হচ্ছে এখন আমরা যে ম্যাথটা দেখছি, ম্যাথটা আসলে আমরা ম্যাথ থেকে আসলে আমরা সূত্রটা গঠন করতে যাচ্ছি। তো আমি দেখলাম যে আমার শেয়ার আজকের দিনের প্রাইস ছিল তো, এখন শেয়ারটার প্রাইস যদি বাড়ে S0U মানে হচ্ছে আপ হয়ে গেছে, আর S0D মানে হচ্ছে ডাউন হয়ে গেছে, আর অপশন প্রাইস কে ডিনোট করতেছি অ্যাপ দ্বারা। তাহলে যদি আপ হয়ে যায় তাহলে আমরা যে যে দ্বারা ডিনোট করবো সেটাকে বলবো FU, আর ডাউনে গেলে এই যে অপশনের প্রাইস যেটা হবে সেটাকে আমরা ডিনোট করছি FD দ্বারা। ঠিক আছে? সো আমার আপ মুভমেন্ট হলে শেয়ার প্রাইস হবে S0U ডেল্টা মাইনাস FU, হচ্ছে ডেল্টা শেয়ারের যদি আপ যায় তাহলে এ থেকে অপশনের প্রাইসটা আবার মাইনাস। সেম ডাউনে গেলেও করলাম, এই যে এখানে এভাবে করলাম, প্রাইস ডেল্টা মাইনাস আপে গেলে আপটা, ডাউনে গেলে ডাউন। তার মানে আমরা আবার বসাইছি কি আপ আর ডাউনের ভ্যালুটা সেম, আপের আর ডাউনের ভ্যালুটা কি সমান হবে, যেহেতু আমরা কি করতেছি নো আরবিট্রেজ আর রিস্কলেস পোর্টফোলিও গঠন। তারপরে এই জিনিসগুলো আসলে দরকার নাই। শেষ পর্যন্ত আমি আসলে ডেল্টা ভ্যালু বের করলাম FU মাইনাস FD, অর্থাৎ ডেল্টা ভ্যালু হবে এই জিনিসটা আপের অপশনের প্রাইস মাইনাস ডাউনের অপশনের প্রাইস ডিভাইডেড বাই আপের শেয়ার প্রাইস মাইনাস ডাউনের শেয়ার প্রাইস। তার মানে আমি একটা পোর্টফোলিও শর্ট একটা অপশন সেল করার জন্য কয়টা শেয়ার কিনতে হবে সেই জিনিসটা আমার এখানে এই এই সূত্রটা ইউজ করে বের করে ফেলতে পারবো। বাকি জিনিসগুলো আমার এখানে দরকার নেই। আর এই শেয়ারটার এই যে ইয়াটার পোর্টফোলিওটার আজকের দিনের ভ্যালু, তাহলে আপে গেলে আজকের দিন ভ্যালু কিভাবে বের করবো? শেয়ারটা যদি আপে যায় আর এটা থেকে কি আপের কল অপশনের প্রাইসটা মাইনাস করলাম, মাইনাস করে এটা কি মাইনাস আর ইন্টু টি মানে আজকে দিয়ে বের করলাম। তার মানে হচ্ছে গিয়ে কি, তাহলে আমার এটা ওই আপে গেলে যেটা এটার আজকের দিনের ভ্যালু হচ্ছে গিয়ে এই জিনিসটা। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে আমি আবার বের করলাম কি, তাহলে কস্ট অফ সেটিং দ্য পোর্টফোলিও, তাহলে আমার পোর্টফোলিওটা গঠন করতে খরচ হবে কত, শেয়ার গুলো কিনছে, আচ্ছা এটা কি এই ইয়াটা বিক্রি করতেছে, কল অপশনটা বিক্রি করতেছে, তাহলে এই ভ্যালুটা সেটাকে শেষ পর্যন্ত আমি যদি এগুলোকে শর্ট করি তাহলে কি হয়, আমার ডেল্টা ভ্যালু বের করার সূত্র হচ্ছে গিয়ে এটা এফ এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে গিয়ে এটার থেকে মূলত আমি এই এফ এর ভ্যালু এখানে বুঝাইছি। এটা ডিরেক্ট এটাই আলোচনা করি। আমরা ওই প্রিভিয়াস যখন ম্যাথ দেখছিলাম, ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছি, ওই জিনিসটা একটু খেয়াল করলে দেখা যাচ্ছে ম্যাথের ক্ষেত্রে কি করতাম, শেয়ার প্রাইস আপ হইলে ওই আপ হওয়ার সম্ভাবনা এই যে এই পি দ্বারা বোঝাচ্ছে কি শেয়ার প্রাইস আপ হওয়ার সম্ভাবনা ইনটু আপ হইলে অপশনের প্রাইস কত, এই যে এই জিনিসটা তাহলে পি ইনটু এফ পি প্লাস 1 - পি মানে কি শেয়ার প্লাস ডাউন হওয়ার সম্ভাবনা ইনটু এফ পি মানে হচ্ছে ডাউন হইলে অপশন প্রাইস কত। এই দুইটা কি করতাম প্রবাবিলিটি দিয়ে গুণ করে এগুলার কি যোগ করে এগুলাকে প্রেজেন্ট ভ্যালু, তার মানে ইটা এখানে বসালে হইতো, এখানে বসালেও সেম জিনিস বের হবে ই ইনটু মাইনাস আর ইনটু টি হচ্ছে গিয়ে কি আমার ওই অপশনের প্রাইসটা বের করতেছি কত কি এইভাবে। আগেরটা আমরা ম্যাথে দেখাইছি, এখানে হচ্ছে ডিরেক্ট সূত্রটাই দেখাচ্ছি। এবার হচ্ছে প্রবাবিলিটির বেরোটা কিভাবে বের করি এটা তো আমরা ওখানে আলোচনা করছি। আর ই টু দি পাওয়ার আর ইন্টু টি মাইনাস ডি ইউ মাইনাস ডি। এখন একটা এক্সাম্পল দেখি বাইনোমিয়াল কেস। সাপোজ আপ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1.1 আর ডাউন হওয়ার হচ্ছে 0.9, আর রিস্ক ফ্রি রেট হচ্ছে 12%, টাইম হচ্ছে গিয়ে কত 0.25, আর হচ্ছে শেয়ার যদি আপ হয় তাহলে আমার পোর্টফোলিও ভ্যালু হবে 1, আর ডাউন হইলে হবে হচ্ছে গিয়ে কি কল অপশনের প্রাইস হবে 0। তাহলে আমরা এটা বের করলাম 0.6523, এটা বের করলাম এফ এর ভ্যালু এবার বের করবো কত, যদি আপ হয় তাহলে হবে 1.6523 টু 1, ডাউন হলে 0, আর 1 মাইনাস পি এর ভ্যালু হচ্ছে 3.77, এটাকে প্রেজেন্ট ভ্যালু করলে আমার এটার ভ্যালু হচ্ছে 0.633। দেখেন আমার এই জিনিসটা পুরোপুরি একদম আগেরটার মতো, আগেরটা তো আমার অপশনের প্রাইস ছিল 0.663, এখন 0.663। আচ্ছা, এখন বলতেছি ইরিলিভেন্স অফ দা, আচ্ছা এই যে এই 0.663 এর সাথে আসলে অ্যাকচুয়ালি আগেরটার কোনো সম্পর্ক নাই, যেখানে সম্পর্ক সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, ইরিলিভেন্স অফ দ্য স্টক এক্সপেক্টেড রিটার্ন, স্টক এক্সপেক্টেড রিটার্ন আসলে এখানে রিলিভেন্ট না। কেন? আচ্ছা, এখানে বলতেছে আমরা ইট ইজ ন্যাচারাল টু অ্যাজিউম দ্যাট অ্যাজ the probability of an upward movement in the stock price increase the value of a call option on the increase, মানে হচ্ছে আমার
যত আপওয়ার্ড হয় তত কি হচ্ছে, কল অপশনের প্রাইসটা, যত আবার স্টক প্রাইসটা বাড়তেছে আমার কল অপশনের প্রাইসটাও বাড়তেছে, আর ডাউন হইলে কি কল অপশনের প্রাইসটা কমতেছে। তো মানে আমার কি প্রবাবিলিটি বাড়ার সাথে সাথে আমাকে কল অপশনের প্রাইসটা বাড়ার কথা, কিন্তু আমরা এখানে বাড়াচ্ছি না। কারণ হচ্ছে কি, দা রিজন ইজ দ্যাট উই আর নট ভ্যালুইং দ্য স্টক, আমরা আসলে স্টকটাকে ভ্যালু করতেছি না, আমরা আসলে ভ্যালু করতেছি ওই স্টকের অপশনের প্রাইসটাকে। সো এই জন্য আমার কি, যদি স্টকের এক্সপেক্টেড রিটার্নও বাড়ে আমার কল অপশনের প্রাইসের কোনো চেঞ্জটা হচ্ছে না। এখন হচ্ছে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন, বলতেছে কি আমরা যে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন বলতে বোঝাচ্ছে আমরা আসলে রিস্ক ফ্রি রেটটা কেন ইউজ করি। ঠিক আছে, এই যে when we valuing a derivative we make the assumption that investor are risk neutral, এটা দ্বারা বোঝাচ্ছে দিস মিন ইনভেস্টর ডু নট ইনক্রিজ দ্য এক্সপেক্টেড রিটার্ন দে রিকোয়ার ফ্রম এন ইনভেস্টমেন্ট টু কম্পেনসেট ফর দ্য রিস্ক, মানে হচ্ছে রিস্ক বাড়লেও তারা কি, রিস্ক নিউট্রাল ওয়াল দ্বারা বোঝাচ্ছে রিস্ক বাড়লেও তারা কি রিস্ককে কম্পেনসেট করার জন্য তারা এক্সপেক্টেড রিটার্নটাকে বাড়াচ্ছে না। এখন বলতেছে দা ওয়ার্ল্ড উই লিভ ইন ইজ নট রিস্ক নিউট্রাল, যে ওয়ার্ল্ডে বাস করি সেটা রিস্ক নিউট্রাল না। দা হায়ার দা রিস্ক ইনভেস্টর টেক দা হায়ার দা এক্সপেক্টেড রিটার্ন, কথা হচ্ছে কি রিস্ক যত বাড়ে আমরা রিটার্নও তত কি বাড়াই। তো যাই হোক আমরা দেখবো যে কি, মোট কথা হচ্ছে রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ড গিভস আস দ্য রাইট অপশন প্রাইস ফর দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন অ্যাজ ওয়েল এজ ফর এ রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ড, মানে রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ডে রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ডের জন্য অপশন প্রাইস দিচ্ছে, পাশাপাশি রিস্ক বা রিস্কি ওয়ার্ল্ডেও কি হবে সেই জিনিসটার জন্য আমরা প্রাইসটা আসলে বের করতে পারবো। সেটার একটা উদাহরণ দিয়ে আমরা দেখবো। তারপর বলতেছে যখন আমরা কি করি, কোনো অপশনের প্রাইস বের করি রিস্ক প্রেফারেন্স তখন ইম্পর্টেন্ট না রিস্ক, বলতেছে an investor become more risk averse যখন stock price decline but the formula relating option price to stock price remain the same। আচ্ছা বলতেছে রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ডে দুইটা ফিচার আছে, একটা হচ্ছে দ্য এক্সপেক্টেড রিটার্ন অন স্টক অথবা অন্য কোনো ইনভেস্টমেন্ট ইজ দ্য রিস্ক ফ্রি রেট, আর ডিসকাউন্ট রেটটা হচ্ছে সেম রিস্ক ফ্রি রেট। আর আমরা জানি যে কি অপশনের প্রাইস বের করার সূত্র হচ্ছে গিয়ে এইটা। আচ্ছা এখন হচ্ছে গিয়ে বলতেছে রিস্ক, আমরা যে এখন রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ড হয় তখন কি স্টক প্রাইসটা হয় কি আপ হওয়ার সম্ভাবনা মাইনাস ডাউন হওয়ার সম্ভাবনা দুইটা কি, মানে এক্সপেক্টেড রিটার্নটা দুইটার কি যোগফল। আর এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারলে মানে এক কথায় লিখলে এভাবে লিখতে পারি এস জিরো ইকুয়ালস টু, মোট কথা আচ্ছা আরেকটা লাইন, এটাকে আমি আবার এভাবে লিখতে পারি ফি ইন্টু এস জিরো ইউ মাইনাস ডি প্লাস এস জিরো। তো এটাতে আমি যদি এখানে ফি এর ভ্যালুর মধ্যে আমরা যে আগে ফি এর ভ্যালুটা প্রবাবিলিটি ভ্যালু বের করছি ওই ফি এর ভ্যালুটা বসাই দিই শেষ পর্যন্ত আমি এক্সপেক্টেড স্টক প্রাইসের সূত্র পাবো হচ্ছে গিয়ে এটা যেটা আমরা নর্মালি ইউজ করি। তার মানে বুঝাচ্ছে এই সূত্রটা দ্বারা বুঝাচ্ছে হচ্ছে গিয়ে স্টক প্রাইস বৃদ্ধি পায় হচ্ছে রিস্ক ফ্রি রেটে। ঠিক আছে, এখন হচ্ছে রিস্ক রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট জেনারেল রেজাল্ট ইন দ্য প্রাইসিং অফ ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভের প্রাইসিং করতে গেলে রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইট স্টেট দ্যাট হোয়েন দ্য ওয়ার্ল্ড ইজ রিস্ক নিউট্রাল, মোটর অর্থাৎ যখন ওয়ার্ল্ডটা রিস্ক নিউট্রাল হয় তখন আমরা আসলে ওই ডেরিভেটিভস এর রাইট প্রাইসটা পাই। এখন এটা আসলে কিভাবে একটু দেখি, ওই যে একটু আগে যে উদাহরণটা সেটাই। এখন আমার শেয়ার প্রাইস যদি এই যে 22 হওয়ার ইনটু এটার প্রবাবিলিটি, মানে হচ্ছে রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ড রিস্কি ওয়ার্ল্ড আমরা যেভাবে নির্ণয় করি ওই শেয়ারটার প্রাইস ইনটু এটার প্রবাবিলিটি প্লাস 18 হওয়ার প্রাইস ইনটু এটার প্রবাবিলিটি, এটা কি করি বের করি, এটা বের করে দুইটা যোগ করি। তো এটা যোগ করি হচ্ছে কোথায় রিস্কি ওয়ার্ল্ডে। আর আমরা নর্মালি করি হচ্ছে 20, মোট কথা ওই যত টাকা আছে এটাকে কি রিস্ক ফ্রি রেটে বাড়াই দিই। ঠিক আছে, তাইলে তার মানে এটা ইকুয়ালস টু এটা হওয়ার কথা। ঠিক আছে, এখন এখানে আমি যদি ফি এর ভ্যালুটা ক্যালকুলেট করি তাহলে ফি এর ভ্যালু বের হচ্ছে 0.6523। তো আমার শেয়ার প্রাইস যদি 22 হয় তাইলে আমার অপশন প্রাইস হবে 1 টাকা, 1 টাকা ইন্টু আর আমার হাফের প্রবাবিলিটি বের করলাম 0.6523, ডাউনের প্রবাবিলিটি বের করলাম তো এখানে হচ্ছে 0.633। তার মানে এখানে আমরা দেখতেছি যখন রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ডে আমরা শেয়ার প্রাইস বের করছি, তখন বের হয়েছে 0.633। এখন আমরা রিস্কি ওয়ার্ল্ড কনসিডার করে
অপশনের প্রাইস বের করতেছি, তাও বের হয়েছে 0.633। ঠিক আছে? তার মানে এই জন্যই মূলত এটাই হচ্ছে মূলত রিজন হচ্ছে গিয়ে কি আমরা রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ড ধরে কাজ করি। এখন রিস্কি ওয়ার্ল্ড ধরলে আরেকটা জিনিস ঝামেলা হয়ে যায়, তখন হচ্ছে যখন আমরা রিস্কি ওয়ার্ল্ড ধরি তখন আমরা এক্সপেক্টেড রিটার্নটা বাড়ায় ফেলি। এই যে সাপোজ আগের উদাহরণটা, সেখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন ধরলাম সাপোজ 16%, কারণ এখানে কি রিস্কি ওয়ার্ল্ডের রিস্ক নিতে হচ্ছে, এই জন্য এক্সপেক্টেড রিটার্ন 16%। তাহলে আমার কি হয়, ওই শেয়ারটার প্রাইসটা কি এক্সপেক্টেড রিটার্ন অনুযায়ী গ্রো করে। তাহলে এখানে আমার কিউ কিউ বলতে বোঝাচ্ছে কি, এখন রিস্কি ওয়ার্ল্ডে শেয়ার প্রাইস বৃদ্ধি কত হইতে পারে এটা প্রবাবিলিটি। তাহলে 0.7041। আর তাহলে ওয়ান হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.7041, আর জিরো হওয়ার সম্ভাবনা হচ্ছে বাকিটা পয়েন্ট কত 29, কত 59। তো আমি এখন এখানে বলতেছি কারেন্ট ডিসকাউন্ট রেট কত। আমার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 16%, এখন কারেন্ট ডিসকাউন্ট রেট কত সেটা তো আসলে আমরা কি রিস্কি ওয়ার্ল্ডে খুঁজে পাচ্ছি না। রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ডে তো আমরা কি যত টাকা ইনভেস্টমেন্ট গ্রো হবে ডিসকাউন্ট রেটও সেম হবে, এটা ধরা যায়। কিন্তু রিস্কি ওয়ার্ল্ডে ডিসকাউন্ট রেটটা কত হবে সেই জিনিসটা তো আসলে আমরা জানি না। ঠিক আছে? সো এই জন্যই মূলত কি করা হয়, আমরা হচ্ছে রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ড হিসেবে ধরে নিয়ে মূলত এটা করি। এখন সাপোজ এখানে ডিসকাউন্ট রেটটা 16% বসাই, এখানে যদি ডিসকাউন্ট রেট 16% বসাই, তো তখন আমার ওই অপশনের প্রাইসটা হবে, কল অপশন ডিসকাউন্ট রেট গ্রেটার দেন, তখন আমার কি হবে কারেন্ট কল অপশনের ভ্যালু পয়েন্ট, আচ্ছা মোট কথা হচ্ছে 60% বসায়, তাহলে আমার কল অপশনের ভ্যালু 0.633 হইতে হইলে আমার ডিসকাউন্ট রেট হইতে হবে হচ্ছে 42.58%। মানে হচ্ছে এই সূত্রের মধ্যে আমার 42.58% বসাইলে তাইলে আমার কি হবে, আমার ওই কল অপশনের প্রাইসটা হবে 0.633। কিন্তু অ্যাকচুয়ালি তো কি এত বেশি ডিসকাউন্ট রেট আসলে হয় না। সো এই জন্য আমরা রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ড ধরে মূলত এই ভ্যালুয়েশনটা করি আর কি। That is why using risk neutral world is convenient, সুবিধাজনক, because in a risk neutral world the expected return on all asset is the মানে সকল অ্যাসেটের এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে কি রিস্ক ফ্রি রেট। আচ্ছা এখন হচ্ছে কি আমরা দেখবো টু স্টেপ, এখন এতক্ষণ পর্যন্ত ছিলাম ওয়ান স্টেপ বাইনোমিয়াল, এখন দেখবো টু স্টেপ। টু স্টেপ আসলে কি হয়, স্টেপ আরেকটা বেড়ে যায়, 20 থেকে 22 হলো, এখানে 20 থেকে 18 হইলো। আবার 22 থেকে 1.1 রেটে বাড়লে এটা হবে 24.2, আর কমলে হবে 19.8। 18 যদি 1.1 রেটে বাড়ে হবে 19.8, কমলে হবে 16.2। তো আমি কি করলাম, যদি 24.2 টাকা হয় আমি কিনতে পারবো 21 টাকায়, তার মানে এখানে কল অপশন প্রাইস 3.2। আর এখানে 19.8 টাকা আমাকে কিনতে হলে কিনতে হবে কত 21 টাকায়, তার মানে এখানে জিরো। সেম ভাবে এখানেও জিরো, তার মানে কি করতে হবে, আর আমার এখানে ফি এর ভ্যালু বের করলাম, ওই সূত্রের মধ্যে ভ্যালু গুলো বসাইলাম। ফি এর ভ্যালু বের হইলো কত 0.6523, ওয়ান মাইনাস ফি এর ভ্যালু বের হইলো কত 0.3477 এট টাইম 0.25, মানে হচ্ছে এই সময়ে এই সময়ে আমার আসলে ভ্যালু কত। আচ্ছা এখানে টি ইকুয়ালস টু 0.25 বলতে বোঝাচ্ছে মানে এই সময় থেকে এই সময়ের দূরত্ব হচ্ছে 0.25, আবার এই সময় থেকে এই সময়ের দূরত্ব হচ্ছে 0.25, মানে হচ্ছে টোটাল টাইম হচ্ছে 0.50, মানে হাফ ইয়ার। আর আমার প্রত্যেকটা ইয়াগুলা স্টেপ যেহেতু দুইটা, তাহলে প্রত্যেক স্টেপে হচ্ছে 3 মাস পর পর আমরা হিসাবটা করতেছি। তাইলে এখানে হচ্ছে গিয়ে এট টাইম ওয়ান, মানে এই টাইমে আমরা ভ্যালুয়েশন করতেছি, তাইলে কত 3.25 হওয়ার সম্ভাবনা বের করছি কত 0.6523, আর জিরো হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3477, এই যে 6523 ইন্টু 3.22, আর জিরো হওয়ার সম্ভাবনা 3.77, এটাকে প্রেজেন্ট ভ্যালু করছি 2.0287, তাহলে এটা হচ্ছে 2.0287। এটা আপ হওয়ার সম্ভাবনা আপ হইলেও জিরো, ডাউন হইলেও জিরো, তো এগুলাকে প্রেজেন্ট ভ্যালু করলেও জিরো। তারপর এটা আবার কত আজকে দিনে নিয়ে যাইতে হবে, আজকে দিনে নিয়ে যাইতে হলে কত হবে, আজকে দিনে আপ হওয়ার সম্ভাবনা যেহেতু এই আপ হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.6523, আপ হইলে হবে 2.0287, তাহলে আপ হইলে 0.0287 এত, আর জিরো হইলে এত, আর এটাকে প্রেজেন্ট ভ্যালু করলে 1.28, তার মানে এখানে আমার কল অপশনের প্রাইস এখানে লিখবো 1.28। ঠিক আছে? আচ্ছা এখন টু স্টেপস জেনারেলাইজেশন করতেছি। টু স্টেপস আছে তার মানে কিভাবে কাজ করে, এই যে আপ হইলে আপ, তারপর আপ হইলে আমার এয়ারটার প্রাইস, আর ডাউন হইলে ডাউনের কি কল অপশনের প্রাইস। আপ হইলে কি এটাকে আবার আপ করতেছি, এই জন্য আপ স্কয়ার লিখতেছি, আর এটাকে আপ স্কয়ার মানে কি আমার এই কল অপশনের এয়া আপ ইউ ইউ, আর ডাউন হইলে কি শেয়ার প্রাইস একবার আপ হচ্ছে এই জন্য ইউ, আরেকবার ডাউন হচ্ছে ডি।
আর আমার কল অপশনটার প্রাইস হবে একবার আপ একবার ডাউন। সেম ভাবে এখানেও সেম, এখানে ডাউন হয়েছে আবার ডাউন হয়েছে, তাহলে এই জন্য ডি স্কয়ার, আর ডাউন হয়ে একবার ডাউন পরের বারও ডাউন, ঠিক আছে। আর এখানে টাইম হচ্ছে ডেল্টা টি। তাহলে আমরা শেয়ার প্রাইস বের করবো হচ্ছে গিয়ে এভাবে, যেটা একটু আগে দেখলাম ওটাই। আচ্ছা, এক থেকে একটা ফুড এক্সাম্পল। ফুড মানে হচ্ছে আমি একটা নির্দিষ্ট দামে বিক্রি করতে পারবো। সাপোজ বিক্রি করতে পারবো হচ্ছে 52 টাকা, শেয়ারটার দাম আজকে দিনে হচ্ছে 50 টাকা। আর স্টকের ভোলাটিলিটি হচ্ছে 20%। 20%, তার মানে আপ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 টাকা হবে, 1.2, আর ডাউন হবে কত? 1 টাকা হবে 0.8। আর আমরা ফি এর ভ্যালুটা বের করলাম, আর টি এর ভ্যালু হচ্ছে 1। টি এর ভ্যালু 1 বলতে এখানে টোটাল টাইম 2 বছর, তাহলে এক স্টেজে 1 বছর, পরবর্তী স্টেজে 1 বছর। তাহলে 50 ইন্টু 1.2 হয় 60, 60 ইন্টু 1.2 হয় 72, আর 60 ইন্টু 0.8 হয় 48। 50 ইন্টু 40 হয় 50 ইন্টু 0.8 হয় 40, 40 42%, 32 শেয়ার বিক্রি করলে পারবো 52 টাকা, করতে পারবো 52 টাকায়, তাহলে আমার ফুট অপশনের ভ্যালুটা হচ্ছে 0। আর শেয়ারটার প্রাইস 48 টাকা, আমি বিক্রি করতে পারবো 52 টাকায়, তাহলে ফুট অপশনের প্রাইস হচ্ছে 4। আর যদি 32 টাকা হয় তাহলে আমি বিক্রি করতে পারবো 52, ফুট অপশনের প্রাইস হচ্ছে কত? 20। তো সেম ভাবে আপ হওয়ার সম্ভাবনা, ডাউন হওয়ার সম্ভাবনা, আপ হওয়ার হচ্ছে 0.6282, আর এয়ার 0.3718। এটাকে রিস্ক ফ্রি রেটে আমার ফুট অপশনে প্রেজেন্ট করে ফেলবো। এই যে 0, সরি, ফোর ফোর হওয়ার সম্ভাবনা 0.378, জিরো হওয়ার, তো এটাকে প্রেজেন্ট ভ্যালু করলাম 1.4147। আর সেম এখানে 4 টাকা আর 20 টাকা, এগুলোকেও কি সেম ভাবে প্রেজেন্ট ভ্যালু করলাম 9.4636। তাহলে এটার ফাইলাম এটা, এটার ফাইলাম এটা, আবার এগুলাকে কি করলাম প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম, প্রবাবিলিটি দ্বারা গুণ করা, তাহলে গুণ করে, তাহলে 4.1923। এগুলো মূলত বইয়ের এক্সাম্পল, বই থেকে দেখলেই বুঝবেন। এবার হচ্ছে আমেরিকান অপশন। তো আমেরিকান অপশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমেরিকানের ক্ষেত্রে আমাকে কি দেওয়া হচ্ছে, একটা সুযোগ দেওয়া হচ্ছে যে এটাকে আর্লি এক্সারসাইজ করার। তো এটা দেখবো মূলত হচ্ছে আমেরিকান ফুড অপশন। তো আমরা এখানে 72 কিভাবে হয়েছে, তারপর এখানে 48 কিভাবে হয়েছে, 32 কিভাবে হয়েছে সেটা জানি, এখানে 0 কিভাবে, 4 কিভাবে, 20 কিভাবে সেটা জানি। তো আমাদের পার্থক্যটা জাস্ট হচ্ছে কি এখানে, যেটা এখানে প্রেজেন্ট ভ্যালু করি এখানে, এখানে 1.4147 কিভাবে আসছে। এখানে মূলত একটা ম্যাক্স ফাংশন ইউজ করা হয়, প্রথমে এটা আর এটার প্রেজেন্ট ভ্যালুটা বের করি। এটার প্রেজেন্ট ভ্যালু আর এটার প্রেজেন্ট ভ্যালু বের করলে আমরা আগে 1.4147 পাইছি। ঠিক আছে, এখানে আর একটা ম্যাক্স ফাংশনের কাজ আছে। ম্যাক্স ফাংশনে মূলত দেখা হয় এই যে আমি আজকে দিনে, তাহলে আজকে দিনেই মানে ওই টাইম ওয়ানে যদি আমি এক্সারসাইজ করি, তাহলে আমি শেয়ারটার প্রাইস হচ্ছে 60 টাকা, কিন্তু বিক্রি করতে পারবো কত? 52 টাকায়। তাহলে 52 মাইনাস 60, তাহলে এই দুইটার ম্যাক্স। প্রথমে হচ্ছে আমরা ওই যেভাবে প্রথমে বের করি ওভাবে, ওটা আর 52 মাইনাস 60, এই দুইটার মধ্যে যেটা বড়, 52 মাইনাস 60 করলে হয় -8। আর -8 আর 1.4147 এর মধ্যে বড় হচ্ছে আমরা জানি 1.4147। সো যেটা ম্যাক্স সেটা নিব, তাহলে এখানে বের হচ্ছে 1.4147। আর এখানে 4 আর 20, এই দুইটার প্রেজেন্ট ভ্যালু বের করলে আমার এখানে বের হয়েছিল কত? 9.4636। এখন 9.4636 হচ্ছে গিয়ে কি, ওটাকে যদি আমি কি করি, একদম শেষে এক্সারসাইজ করি, আর আমি আজকে দিনেই যদি এক্সারসাইজ করে ফেলি, তাহলে ওই শেয়ারটা আমি বিক্রি করতে পারতেছি কত? 40 টাকা। এই 40 টাকা শেয়ারটা বিক্রি করতেছি 52 টাকায়। তার মানে আমার এখানে কি রিটার্নটা হচ্ছে 12। এই জন্য এখানে কি দুইটার মধ্যে ম্যাক্স যেহেতু 12, 12 বসাইলাম, আবার সেম ভাবে দুইটাকে আবার বসাইলাম। দুইটার মধ্যে ম্যাক্স মানে ওই দিনে যদি এক্সারসাইজ করে বিক্রি করতে পারবো 50 টাকায়, 52 টাকায়, কিন্তু ওই দিন শেয়ারটার প্রাইস হচ্ছে 50 টাকা, তাহলে এখানে 2 টাকা। আর আমরা ওটাকে প্রেজেন্ট ভ্যালু করলে, প্রেজেন্ট ভ্যালু করছি, আর এটার প্রাইসই কত? 5.0894। তাহলে আমরা নিব 5.0894। এখানে যদি আমি ম্যাক্স ফাংশনটা দেখাইনি, যে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে ওটা বড়, কিন্তু এখানে ম্যাক্স ফাংশন দ্বারা দেখানো আসলে উচিত ছিল। আচ্ছা, এখানে মূলত এবার আমরা দেখবো যে ডেল্টার ভ্যালুটা কিভাবে বের করবো। অ্যাকচুয়ালি আমরা ডেল্টার ভ্যালু কিভাবে বের করবো সেটা অ্যাকচুয়ালি দেখে ফেলছি। তো ডেল্টা দ্বারা আমরা আসলে কি বুঝে সেটাও দেখে ফেলছি। ডেল্টা হচ্ছে স্টক অপশন ইন দ্য রেশিও অফ চেঞ্জেস ইন দ্য প্রাইস অফ দ্য স্টক অপশন টু দ্য চেঞ্জেস ইন দ্য প্রাইস অফ দ্য আন্ডারলাইং স্টক। হচ্ছে গিয়ে ইট ইজ দ্য নাম্বার অফ ইউনিট অফ স্টক উই শুড হোল্ড ফর ইচ অপশন শর্টেড, মানে আমরা একটা অপশন সেল করার বিনিময়ে কয়টা শেয়ার কিনতে হবে সেই জিনিসটা মূলত এখানে দেখায়। তো ডেল্টার ভ্যালু এই যে এখানে 22 টাকা হইলে আমার অপশন প্রাইস হবে 1, আর 18 হইলে হবে 0। 18 - 0, এখানে 22 - 18, তার মানে কত? 0.25।
আচ্ছা, এখন থ্রি স্টেপস এর ক্ষেত্রে এখন দেখি, তার মানে একটা অপশন সেল করার বিনিময়ে আমাকে কয়টা কিনতে হবে? 0.25 শেয়ার কিনতে হবে রিস্কলেস কি একটা পোর্টফোলিও গঠন করার জন্য। আচ্ছা, এখানে সাপোজ আমার এখন এখন তো এক ওয়ান স্টেপস এর কথা দেখলাম, টু স্টেপস এর হলে কি হবে? টু স্টেপস এ তখন এই জায়গায় থাকে, মানে এই জায়গায় থাকে, তখন আমার লাগতেছে 0.5064, এই যে এই জায়গায়। আবার আমি যদি কোথায় যাই, এই জায়গায় যাই, তখন লাগতেছে 0.7273। আবার যদি জিরোতে আসি, তখন হচ্ছে গিয়ে জিরো। তার মানে এটা দ্বারা আমার বোঝাচ্ছে যে গিয়ে জিরো তো কল অপশনের প্রাইসও জিরো, ফুট অপশনের জিরো, জিরো জিরো। আচ্ছা, মোট কথা হচ্ছে গিয়ে এটা দ্বারা আমার বোঝাচ্ছে, ও সরি, এখানে গেলে বোঝাচ্ছে একটা কত 0.72, আপ হইলে 3.2, ডাউন হইলে জিরো। আর আমার আপ হইলে শেয়ার প্রাইস হবে 24.2, ডাউন হইলে হবে কত 19.8, মানে 0.7273। তো এখানে দ্বারা বোঝাচ্ছে মানে আমি এক এক পজিশনে এক এক পরিমাণ কি করতে হচ্ছে, কল অপশন এক এক টাইমে এক এক রকমের একটা কল অপশন কিনে বিনিময়ে একটা শেয়ার বা কয়টা শেয়ার কিনতে হবে সেটা কি এক এক সময় এক এক রকম হচ্ছে। তো এই জন্য আমাকে কি করতে হয়, পেরিওডিক্যালি এটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, ডিটারমাইনিং ইউএনটি, একটু আগে আমরা দেখছিলাম যে ভোলাটিলিটি 20% ছিল, এই জন্য আপে দিছি 1.2 আর ডাউনে দিছি 0.8। অ্যাকচুয়ালি আসলে এটা এভাবে করা হয় না, ওটা ওটা ইজিলি বোঝার জন্য আসলে ওভাবেই করছিলাম। অ্যাকচুয়ালি করা হয় মূলত হচ্ছে ওই ই এক্সপোনেনশিয়াল, ওই ডেরিভেটিভ ইনটু টু দি পাওয়ার টি। তো এটা করি, আর ডাউনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস বসাই, টু দি পাওয়ার টি বসাই আর কি। অথবা ডাউনটাকে 1/u দ্বারাও বের করা যায়। আর এ এর ভ্যালু বের করার সময় সেম ওই টি এর জায়গায় কি করতে হয়, এখানে মূলত ডেল্টা টিটা বসাতে হয়। ঠিক আছে? তো এখানে মূলত এক্সপোনেনশিয়াল ফাংশন দ্বারা করা হচ্ছে। আমরা একটু আগে দেখে নিয়েছি যে কি, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে যেভাবে 20% আপ হলে 1.2 বসা দিছি, আর 20% ডাউন হলে 0.8 বসা দিছি। অ্যাকচুয়ালি আসলে ওইরকম হয় না। অ্যাকচুয়ালি হচ্ছে এটা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং রেটে হয়, এই জন্য কি আপ হইলে ওটা থেকে অ্যাকচুয়ালি বেশি হয়ে যায়। যেমন এখানে 30%-এর 1.30 নর্মালি হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে 1.349। আর ডাউনের ক্ষেত্রে হয়েছে 0.7408। আর এ এর ভ্যালু বের করলাম, ফি এর ভ্যালু বের করলাম, ওয়ান মাইনাস ফি এর ভ্যালু বের করলাম। এখন আমরা এখানে একটা কি কিসের ভ্যালু বের করতেছি, এটা আমেরিকান ফুড অপশনের প্রাইস বের করতেছি। কিভাবে বের করতেছি? ওই একটু আগে যেভাবে দেখাইছি ওই অনুযায়ী আমরা কি করে ফেলবো। এখানে আমি প্রত্যেকটা জিনিস আবার কিভাবে কিভাবে বের করছি ওই জিনিসটাকে ক্যালকুলেট করে দেখাইছি। আচ্ছা, এটাও আমি আলোচনা করে দিই, কারণ পরের গুলো আমরা জাস্ট দেখে বলে দিব, মানে দেখে যাব জাস্ট, আপনারা মানে নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন আর কি। এই যে 50 টাকা, এটা 1.3499-এ যদি আপ হয় তাহলে হবে 67.49। আবার এটা যদি ওখান থেকে আবার আপ হয় তাহলে হবে 91.11। আর 67.49 এক থেকে যদি ডাউনে যায়, ডাউনে গেলে হবে 0.7408-এ, তাহলে হবে এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আর 50 থেকে ডাউনে গেলে হবে 37.60, 37.60 থেকে আপে গেলে হবে 50, ডাউনে গেলে হবে 27.44। আর আমি শেয়ারটা বিক্রি করতে পারবো কে তে, কে হচ্ছে 52 টাকা, যেহেতু পুট অপশন। তাহলে শেয়ারটা বিক্রি করতে পারবো 52 টাকায়, কিন্তু শেয়ারটার দাম 91 টাকা, তাহলে তো আমি বিক্রি করবো না, তাহলে পুট অপশনের প্রাইস হচ্ছে জিরো। সেম ভাবে 50 টাকায় শেয়ারটার প্রাইস, কিন্তু আমি বিক্রি করতে পারবো 52 টাকা, তাহলে পুট অপশনের প্রাইস হচ্ছে 2। আর এখানে হচ্ছে 24.56। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই 0.93টা কিভাবে বের হয়েছে? 2 হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5097। সরি, এখানে প্রথমে কোনটা বের করছি? ও, এটা। এটা বের করার হচ্ছে গিয়ে, এটা বের করার আসলে কিভাবে বের করতে হবে এটা তো আমি দেখাই নাই। এটা বের করবো কিভাবে? 2 হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 2 হওয়ার সম্ভাবনা হচ্ছে, ডাউনে যাওয়ার সম্ভাবনা কত? ডাউনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, আচ্ছা, এই যে 4907, 2 ইন্টু 4907 বসাবো, প্লাস জিরো ইন্টু 0.5097, এটাকে ডিসকাউন্ট করব। ডিসকাউন্ট করলে বের হয়ে যাবে 0.93। এটাকে ম্যাক্স করা লাগতেছে না, কারণ হচ্ছে গিয়ে কি, এই প্রাইসটা আমি বিক্রি করলে পারবো 52 টাকায়, কিন্তু আজকে দিনে আমি যদি ওটা এক্সারসাইজ করি, মোট কথা আজকে দিনে বিক্রি করলে আমি শেয়ারটা বিক্রি করতে পারবো 52 টাকায়, কিন্তু আমার শেয়ারটার প্রাইস হচ্ছে 67.49। তার মানে আমি কি করব, ওই দুইটার মধ্যে, তাহলে 52 থেকে 67.49 করলে হয় একটা নেগেটিভ ভ্যালু, আর এটাকে দুইটাকে প্রেজেন্ট ভ্যালু করলে মানে শেষ দিন এক্সারসাইজ করলে হবে কত, 0.93। দুইটার মধ্যে ম্যাক্স মানে আজকে দিন এক্সারসাইজ করলে হবে মাইনাস কত, -15.49।
আর আমি যদি শেষ দিন এক্সারসাইজ করি আমেরিকান অপশনটা, তাহলে এটার ভ্যালু হবে কত? 0.93। সো আমি শেষ দিন এক্সারসাইজ করবো, দুইটার মধ্যে ম্যাক্স যেটা সেটা নিব। আর এটা কিভাবে বের করছি এখানে দেখাইছি। আপ হওয়ার সম্ভাবনা কত? 0.5097, আপ হলে হবে 2। ডাউন হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4903, আর ডাউন হলে হবে 24.56। এটাকে প্রেজেন্ট ভ্যালু করলাম। আর এখানে আমি শেয়ারটার প্রাইস হচ্ছে কত টাকা? 37.4 টাকা। আর এটা বিক্রি করলে পারবো পারবো 52 টাকা। এই দুইটার মধ্যে যেটা বড় সেটা নিলাম, 14.96 হইলো। আবার এটাকে কি কত? এটাকে আবার কি, এটার প্রবাবিলিটি, এটাকে এটার প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগ করে কি করলাম, প্রেজেন্ট ভ্যালু করলাম। আর আমি আজকে দিনে এক্সারসাইজ করলে পাবো 52 টাকা। আর ওইটা আজকে দিনের প্রাইস হচ্ছে 50 টাকা। তো দুইটার মধ্যে ম্যাক্স হচ্ছে কত? 7.43। এভাবে মূলত আমরা কি করি, ওই এটাই হচ্ছে গিয়ে মূলত গিয়ে আমেরিকান ফুড অপশনের প্রাইসটা আর কি। আচ্ছা, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টাইমস স্টেপস, মূলত আমরা যে রিয়েল লাইফে এগুলা যে এই শেয়ার প্রাইসটা যে বের করে, এখানে 30টার বেশি স্টেপস করা হয়। আর আমরা যদি 30টা স্টেপসে করি, তাহলে আমরা 31টা টার্মিনাল প্রাইস পাবো। আর 31 বিলিয়ন, 1 বিলিয়ন 30 বার 30টা স্টেপ করলে 1 বিলিয়নের মতো কি পাবো, রেজাল্ট পাবো। সো আমরা মূলত এটাই, এই জন্য একটা গ্রাম একটা সফটওয়্যার দ্বারা মূলত এই জিনিসটা করা হয়। আচ্ছা, তো এখানে আমার এখন দেখি, যদি এখানে বললো যে একটা উদাহরণ দেখি দেয়ার, একটা উদাহরণ বলতে এখানে একটা শর্ট এক্সাম্পল দেখাইলো। যদি 5টা স্টেপ হয় ইনস্টিড অফ 2 স্টেপ, 2 স্টেপের জায়গায় যদি 5 স্টেপ হয়, তাহলে আসলে কত হবে? তো এই যে, এখানে টি এর ভ্যালু হচ্ছে 2/5, তাহলে 0.4, বাকিগুলো যেভাবে আছে। তো এখানে আমি জাস্ট ফি এর ভ্যালু আর ফি এর ভ্যালু বের করে শেষ করে দিছি। আচ্ছা, অপশন অন আদার অ্যাসেট, অন্যান্য অ্যাসেটে অপশনে আসলে কি করা হবে? প্রথমে হইলো এমন একটা অ্যাসেট যেটা হচ্ছে আমার কি ডিভিডেন্ড দিচ্ছে। তো আমরা জানি ডিভিডেন্ডের ফলে আমার শেয়ার প্রাইসটা কমে যায়। তো আমি কি করব, জাস্ট এখানে যেখানে যেখানে আমার কি আছে, আর আছে, আর থেকে ওই কিউ এর ভ্যালুটা মাইনাস করে দিব, বাকি সব সূত্র আগের মতোই থাকবে। ঠিক আছে? তাহলে এখানে কি আছে, এই যে এখানে আর ছিল, আর থেকে আর মাইনাস কিউ করে দিচ্ছি। এখানে আর ছিল, আর থেকে আর মাইনাস কিউ করে দিচ্ছি। ঠিক আছে, এর ভ্যালুটা কি করতেছি, এখানে আর ছিল, এই জন্য আর থেকে কি করছি, অপশন অন স্টক ইন্ডেক্স। আর যখন ইন্ডেক্সে ইনভেস্ট করি, তখন আমরা ধরে নিই যে কি ওই ইন্ডেক্স আমাকে একটা কি দিচ্ছে, ইন্ডেক্স থেকে আমরা একটা কি করছি, ইন্ডেক্স থেকে আমরা একটা ডিভিডেন্ড পাচ্ছি ধরে নিই। ডিভিডেন্ড পাচ্ছি ধরে নিয়ে আমরা মূলত কি করি, ওই স্টকটা কি, স্টকটার ভ্যালু ধরে নিই। তো এখানে ডিভিডেন্ড দেওয়া আর স্টক ইন্ডেক্স, তার মানে কি ডিভিডেন্ড প্রোভাইড করা আর স্টক ইন্ডেক্সের ভ্যালু বের করা সেম। তো ডিভিডেন্ডের একটা উদাহরণ আমি এখানে দেখাইছি। তাহলে এই উদাহরণটা আপনারা কি করে নিবেন, প্র্যাকটিস করে নিবেন। সেম ভাবে কারেন্সির উপর হইলে কিভাবে, কারেন্সির উপর হইলে মানে কি ফরেন কারেন্সিতে ইনভেস্ট করা আছে, আর ফরেন কারেন্সি ফরেন একটা রিস্ক ফ্রি রেটে আমাকে রিটার্ন দিবে। তো সেম ভাবে ওই আর এর জায়গায় আর মাইনাস কিউ যেখানে করছি, এখানে আর মাইনাস একটা কি ফরেন রিস্ক ফ্রি রেটটা মাইনাস করে দিব। ঠিক আছে? তো এটা মাইনাস করে দিয়ে, তো আমরা মূলত এখানে আরেকটা এক্সাম্পল দেখাইছি। এবার হইলো অপশনস অন ফিউচার। যদি ফিউচারস হয়, আমরা জানি যে কি ফিউচার, আসলে ফিউচারের জন্য কোনো কি দিতে হয় না, কল অপশন বা পুট অপশনে কোনো প্রিমিয়াম দিতে হয় না। তো এখানে আমরা মূলত বের করব কি, মূলত এখানে বের করব হচ্ছে ফিউচার কিনার ফলে আমার কতটুকু কি হচ্ছে, প্রফিট হচ্ছে, সেই জিনিসটা দেখবো। আর যেহেতু ফিউচারের ভ্যালু বৃদ্ধি পায় না, এই জন্য এ এর ভ্যালুটা এখানে জাস্ট 1, এ এর ভ্যালুটা বৃদ্ধি পেয়ে আর কিছু হচ্ছে না। তো এখানে ফিউচারের ভ্যালুয়েশন কিভাবে করবো, এরকম একটা এক্সাম্পল এখানে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এই তো মূলত এই চ্যাপ্টারটা আমি দুইটা পার্টে দেখাইছি। প্রথম পার্টে আমি দেখাইছি হচ্ছে গিয়ে ডিরেক্টলি ম্যাথ কিভাবে করব। আমার মনে হয় পরীক্ষায় ম্যাথ করার জন্য অতটুকুই এনাফ। আর পরবর্তীতে দেখাইছি যে কি এই জিনিসগুলা আসলে কিভাবে আসছে আর কি। তো এখানে আবার প্রথম পার্টে আমরা কি স্টক ইন্ডেক্স এর উপর, তারপরে হচ্ছে গিয়ে ডিভিডেন্ড পেইং স্টকস এর উপর, তারপরে হচ্ছে কি কারেন্সি এর উপর, তারপরে হচ্ছে গিয়ে শেষে এটা দেখলাম কি ফরওয়ার্ড এর উপর কিভাবে এই ভ্যালুয়েশনটা করা হয়, সেটা আসলে ওখানে কি জাস্ট কিভাবে করতে হয় দেখাইছি। আর সেকেন্ড পার্টে আমি ওটা কিভাবে কিভাবে করা হয় ওইরকম এক্সাম্পল সহ দেখাইলাম আর কি।
তো এতটুকুই। আর এই চ্যাপ্টারটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্যার বলছে হয়তো কম্পালসারি কোনো কোয়েশ্চেন থাকতে পারে। আমার মনে হয় কম্পালসারি থাকছে। যদি কোয়েশ্চেন থাকে এই চ্যাপ্টার আর এর পরবর্তী চ্যাপ্টার থেকেই থাকবে আশা করি। মানে ব্ল্যাক শোলস মডেল থেকে আর কি। তো ঠিক আছে, এতটুকুই।